এই হচ্ছে কিম। কিছুক্ষণ আগেও সে কোরিয়ার খুবই সাধারণ একজন নাগরিক ছিল, কিন্তু এক মুহূর্তের মধ্যেই তার পুরো জীবন যেন পরিণত হয়ে গিয়েছে নরকে। কিম খুবই সহজ সরল একজন ছাত্র এবং সামান্য ডেলিভারির কাজ করেই সে তার জীবন পরিচালনা করত। সে এতটাই ভালো মানুষ ছিল যে মানুষের উপকারে সে নিজের জীবন বাজি রাখতেও প্রস্তুত থাকত। কিন্তু তার এমন ভালো মানুষ হওয়াটাই যেন তার জীবনে কাল হয়ে দাঁড়ায়। কোনো অপরাধ না করেও সে হয়ে যায় কুখ্যাত একজন অপরাধী। দেশের যতগুলো রাজনৈতিক ক্ষমতাসম্পন্ন মানুষ ছিল তারা নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য লড়তে থাকে তার বিরুদ্ধে। দুচোখ ভরা ছিল তার হাজারো স্বপ্ন, কিন্তু এই সমস্ত স্বপ্নগুলোই যেন মুহূর্তের মধ্যেই পরিণত হয়ে যায় দুঃস্বপ্নে। একজন সহজ সরল নিরপরাধ মানুষ হয়েও সে হয়ে যায় দেশের একজন কুখ্যাত অপরাধী। নিজেকে নির্দোষ প্রমাণ করার মতো আর কোনো রাস্তা নেই তার। তবে এক পর্যায়ে দেশের সমস্ত নিয়ম ভেঙে সে জেগে ওঠে সকল অন্যায়ের বিরুদ্ধে। কিন্তু কি এমন বিপ্লব ঘটেছিল এই গল্পে? কিভাবেই বা এই সহজ সরল মানুষটি পরিণত হয়েছিল অপরাধীতে? রাজনীতি যে আসলে কতটা জঘন্য হতে পারে এবং মানুষ তার ক্ষমতা ধরে রাখার জন্য কতটা নিচে নামতে পারে, আজকের এই গল্পটি তারই একটি উৎকৃষ্ট উদাহরণ। তাহলে চলুন ঘুরে আসা যাক সমাজের এক অন্ধকার রাজনীতির গল্প থেকে। তো গল্পটি শুরু হয় সাউথ কোরিয়ার সবচাইতে ব্যস্ততম শহর সিওলে, যেখানে আমরা সেখানকার রাজনৈতিক পরিস্থিতি দেখতে পাই। বর্তমানে দেশটিতে চলছিল নির্বাচনের সময়, তাই শহরটির বিভিন্ন জায়গাতে বিভিন্ন দলের মানুষেরা মিছিল এবং সমাবেশ করছিল। তো এখানেই আমরা ইয়ং নামক একজন ব্যক্তিকে দেখতে পাই। বর্তমানে সে কোরিয়ায় প্রেসিডেন্সিয়াল মনোনয়ন পেয়েছে, তাই সে প্রেসিডেন্ট হওয়ার জন্য বিভিন্ন জায়গাতে প্রচারণা চালাচ্ছে। আর তাই কোরিয়ার সমস্ত নিউজ চ্যানেলগুলোতে শুধুমাত্র তাকে নিয়েই নিউজ হচ্ছিল। তবে এ সময় আবার আরও একটি নিউজ ব্যাপক পরিমাণে ভাইরাল হচ্ছিল। নিউজটি মূলত ছিল কোরিয়ার সবচাইতে জনপ্রিয় অভিনেত্রী সোহিকে নিয়ে। আসলে কিম নামক একটি ছেলে নিজের জীবন বাজি রেখে তাকে কুখ্যাত একজন ছিনতাইকারীর হাত থেকে বাঁচিয়েছে। তাই কিম রাতারাতি একদম পুরো কোরিয়াতে ভাইরাল হয়ে যায়। এমনকি তাকে একজন আদর্শ নাগরিক হিসেবে আখ্যায়িত করা হয়। সেই সাথে রাষ্ট্রের বিভিন্ন উচ্চ পদের মানুষেরা তাকে পুরস্কৃত করে এবং জনগণের কাছেও সে একজন ভালো মানুষ হিসেবে পরিচিতি পায়। আর অল্প সময়ের মধ্যে সে পুরো কোরিয়াতে এত বেশি জনপ্রিয় হয়ে যায় যে মানুষ তাকে যেখানেই দেখতে পায় সেখানেই সবাই তার সঙ্গে ছবি তুলতে চায়। তবে কিম আসলে ছিল একজন ডেলিভারি বয়। সে খুবই সহজ সরল আর পরিশ্রমী একজন মানুষ। তবে পাশাপাশি সে এখনো একজন স্টুডেন্ট ছিল। অনেক পরিশ্রমের সাথে ডেলিভারির কাজ করে এখনো সে তার লেখাপড়া চালিয়ে যাচ্ছে। তবে কিম ছিল অনেক উদার মনের একজন মানুষ। তাই যদি তার সামনে কোনো মানুষ বিপদে পড়ে তখন যে কোনো মূল্যে সে তাকে সাহায্যের জন্য এগিয়ে যায়। আর কিম তার এই জীবনটাকে অনেক বেশি উপভোগ করে। তবে কিছুদিন যাবৎ ভাইরাল হওয়ার পর তার এই বিষয়গুলো একদমই ভালো লাগছিল না, কারণ সে একজন সাধারণ মানুষ হয়েই বাঁচতে চায়। তো এভাবেই ডেলিভারির কাজ করেই তার জীবন চলছিল। আর একদিন যখন সে কিছু পার্সেল নিয়ে সেগুলো ডেলিভারি করতে যায় তখন মাঝরাস্তায় জ্যামের কারণে সে সেখানে আটকা পড়ে যায়। তবে এমন সময় আবার তার কাছে তার জুহো নামক একজন বন্ধুর ফোন আসে। জুহো এখানে তাকে তার মোবাইলে একটি সিসি ক্যামেরা অন করতে বলে। এরপর কিম যখন সঙ্গে সঙ্গে ক্যামেরাটি অন করে তখন সে ক্যামেরার সামনে তার বন্ধু জুহোর রক্তাক্ত মুখ দেখতে পায়। সে এতে অনেক ভয় পেয়ে যায় আর বলে, তোর কি হয়েছে জুহো? তোর এই অবস্থা কে করেছে? একথা শুনে জুহো সেখানে হেসে দেয়। জুহো এখানে তার সঙ্গে একটি প্র্যাঙ্ক করছিল। সে এখানে কিমকে বলে, আমি আসলে একটি কস্টিউম ডিজাইনের দোকান দিয়েছি, তাই একটু পরীক্ষা করার জন্য তোর সঙ্গে প্র্যাঙ্ক করেছি যে আসলে আমার কস্টিউম কতটা রিয়েল হয়েছে। একথা শুনে কিম যেন নিজের মাঝে প্রাণ ফিরে পায়। যাই হোক, সে তখন তার পার্সেল নিয়ে সোজা সেই জায়গাতে চলে যায় যেখানে তাকে পার্সেলটি ডেলিভারি করতে হবে। কিন্তু সে যেহেতু এখন সেলিব্রিটি ছিল তাই এখানেও তাকে অনেক মানুষ ঘিরে ধরে। তবে ঠিক এমন সময় তাকে তার আরও একজন বন্ধু ফোন করে। তার এই বন্ধুর নাম ছিল ময়ল। ময়ল হল কিমের অনেক ছোটবেলার একজন বন্ধু। তো সে এখানে কিমকে বলে, কিরে বন্ধু, কেমন আছিস? সময়ের অভাবে অনেকদিন ধরে তোর সঙ্গে দেখাই হয় না, চল আজকে একটু সময় বের করে আমরা দুজন দেখা করি। কিম এতে অনেক খুশি হয়। এরপর ময়ল তার লোকেশন জানালে কিম সঙ্গে সঙ্গে সেখানে চলে যায়। ময়ল কিমের জন্য একটি রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। এরপর কিম তাকে ডেকে তার গাড়িতে উঠিয়ে নেয় আর গাড়িটিকে একটি জায়গাতে থামিয়ে তারা দুজন মিলে অনেক গল্প করে। তবে এখানে ময়লকে দেখে বোঝা যাচ্ছিল যে ময়ল হয়তো কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। আসলে ময়ল অনেক বড় পদের একটি চাকরি করে আর কিমের সঙ্গে সে খুব একটা দেখা করতে আসে না। তাই কিম তাকে বলে, এতদিন পর বন্ধুর কথা মনে পড়ল? তুই তো অনেকদিন ধরে আমাকে দেখতেই আসিসনি। ময়ল তখন তাকে বলে,
তা অবশ্য ঠিকই বলেছিস, কিন্তু একটা জিনিস কি ভেবে দেখেছিস যে হঠাৎ করে তোর সঙ্গে কেন আমি দেখা করতে আসলাম? কিম তখন বলে, আমি তোর বন্ধু হই, তাই তুই আমাকে দেখতে আসবি না, সেই জন্য এসেছিস। কিন্তু ময়ূল এখানে মন খারাপ করে তাকে বলে, শোন, তুই পৃথিবীটিকে যতটা সহজ মনে করিস সবকিছু ততটা সহজ নয়। এত সহজ সরল হলে পৃথিবীতে টিকে থাকা সম্ভব নয়। সে কিমকে আরো বলে, আমি একটা কাজ করতে যাচ্ছি, একটা জঘন্য কাজ। তবে আমি দ্বিধাদ্বন্দ্বে আছি যে আমি কাজটি করব কিনা, কিন্তু আমি যাই করি না কেন তোকে একটা কথা বলতে চাই, জীবনে টিকে থাকতে চাইলে এতটাও ভালো হোস না। ময়ূলের কথা শুনে কিম এখানে হেসে দেয়। কিম আসলে খুবই সাদাসিধে ছিল, তাই ময়ূলের এই সমস্ত কঠিন কথাবার্তা সে খুব একটা বুঝতে পারছিল না। সে তখন ময়ূলকে তার জন্য গাড়িতে অপেক্ষা করতে বলে, আর সে একটি পার্সেল হাতে নিয়ে সেই পার্সেলটিকে ডেলিভারি করতে যায়, যেটা তাকে ডেলিভারি করার জন্য ময়ূলই দিয়েছে। অন্যদিকে আমরা ইয়ংকে দেখতে পাই, যে কিনা প্রেসিডেন্সিয়াল মনোনয়ন পেয়েছে। সে তার গাড়িতে করে কোনো এক জায়গার উদ্দেশ্যে যাচ্ছিল। এদিকে ময়ূল কিমকে যেই জায়গাতে পার্সেলটি ডেলিভারি করতে বলেছে সেখানে গিয়ে কিম দেখতে পায় যে সেখানে কেউই নেই। তাই কিম সেই পার্সেলটি হাতে নিয়ে বাইরে চলে আসে, কিন্তু রাস্তায় এসে সে দেখতে পায় যে তার গাড়িটি আর সেখানে নেই। তাই সে সঙ্গে সঙ্গে ময়ূলকে ফোন করে। ময়ূল তখন তাকে জানায় যে পুলিশ নাকি তাকে রাস্তা থেকে গাড়িটি সরাতে বলেছে, তাই সে সেখান থেকে কিছুটা দূরে এসেছে। কিছুক্ষণের মধ্যেই সে তার কাছে আসছে। এদিকে কিম অনেক খুশি মনে ময়ূলের সঙ্গে ফোনে কথা বলছিল, আর এমন সময় তার পাশ দিয়েই যাচ্ছিল প্রেসিডেন্টের গাড়ি, যেখানে ইয়ং রয়েছে। এরপর মুহূর্তের মধ্যে সেই গাড়িটি সেখানে বিস্ফোরিত হয়ে যায়। আশেপাশে থাকা সমস্ত মানুষেরা অনেক ভয় পেয়ে যায়। জীবন বাঁচানোর জন্য তারা পালাতে থাকে। কিম এখানে ময়ূলকে জানায়, এখানে অনেক বড় একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে বন্ধু, তুই তাড়াতাড়ি আয়। কিন্তু ময়ূল তখন তাকে বলে, এটা তুই কি করলি কিম? শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ইয়ংকে তুই বোম দিয়ে মেরে ফেললি। এইমাত্র যেই দুর্ঘটনাটি ঘটেছে সেটা তুই ঘটিয়েছিস, আর এখনো তোর হাতে একটি বোম রয়েছে, যেটা মাত্র 3 মিনিটের মধ্যেই বিস্ফোরিত হয়ে যাবে। কিন্তু ময়ূলের কথা শুনে কিম তো কিছুই বুঝতে পারছিল না। ফলে তার হাত থেকে সেই বোম ভর্তি পার্সেলটি নিচে পড়ে যায়, আর সঙ্গে সঙ্গে সেখানে ময়ূল চলে আসে। ময়ূল তখন সেই পার্সেলটি তার হাতে তুলে নেয়, আর সে কিমকে বলে, রাস্তার দুই পাশ থেকে তোর দিকে কিছু লোক লক্ষ্য রাখছে, তারা তোকে ধরতে পারলেই কিন্তু মেরে ফেলবে, তুই তাড়াতাড়ি এখান থেকে পালা। এরপর ময়ূল দ্রুত কিমের পকেটে একটি কার্ড ঢুকিয়ে দেয়, আর সে কিমকে জড়িয়ে ধরে বলে, তুই সুনিয়লকে গিয়ে বলিস যে এই কার্ডের মধ্যে অনেক টাকা আছে, সে যেন দ্রুত হসপিটালের টাকা পরিশোধ করে দেয়। ময়ূল এখানে কিমকে আরো বলে, পারলে আমাকে মাফ করে দিস বন্ধু, আর কোনো মানুষ তোর যত আপনই হোক না কেন, এরপর থেকে কোনোদিনও কোনো মানুষকে বিশ্বাস করিস না। এই বলেই ময়ূল সেই পার্সেলটি হাতে নিয়ে কিমের গাড়িতে করে পালিয়ে যায়। কিমও তার জীবন বাঁচানোর জন্য দ্রুত পালাতে থাকে। তবে কিমকে ধরার জন্য অনেকগুলো মানুষ তার পেছনে পড়ে যায়। ময়ূল এতে অনেক ঘাবড়ে যায়, কিন্তু সে কোনোমতে সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। ময়ূল কিমের গাড়িটি নিয়ে কোনো একটি পার্কিং লটে এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই তার কাছে থাকা পার্সেলটির বোমও ব্লাস্ট হয়ে যায়। ফলে ময়ূল সেখানেই মারা যায়। অন্যদিকে আমরা কোরিয়ার বিরোধী দলের কয়েকজন সদস্যকে দেখতে পাই। তারা এখানে প্রেসিডেন্ট ইয়ং এর মার্ডারের ব্যাপারেই কথা বলছিল, আর এখানে তাদের কথোপকথন শুনে আমরা বুঝতে পারি যে তারাই আসলে ইয়ং এর মার্ডারের ঘটনাটি ঘটিয়েছে। আসলে ইয়ং দেশের জনগণের মাঝে তার ভালো কাজের জন্য অনেক পপুলার ছিল, তাই ভোটে হয়তো সেই জিতে যেত। এটা চিন্তা করেই বিরোধী দল দেশের ক্ষমতায় যাওয়ার জন্য তারা এই ধরনের জঘন্য কাজটি করেছে। আর এই সমস্ত কিছুকেই ধামাচাপা দেওয়ার জন্য ময়ূলের মাধ্যমে তারা কিমকে ফাঁসিয়েছে, কারণ বর্তমানে কিম ছিল দেশের সবার কাছে একটি পরিচিত মুখ, তাই তাকে ফাঁসালে এই পুরো বিষয়টি ধামাচাপা দেওয়া যাবে। অন্যদিকে ইউমি নামের একটি মেয়ে কিমকে ফোন করে। ইউমি ছিল কিমের পরিচিত একজন মানুষ। তো ইউমি এখানে কিমকে ইয়ং এর মৃত্যুর ঘটনাটি জানায়। কিম বলে যে সে এখনই তার বাড়িতে আসছে। এই বলে সে দ্রুত ইউমির বাড়িতে চলে যায়, আর সে পুরো বিষয়টি ভালোভাবে বোঝার জন্য টিভি অন করে নিউজ দেখতে শুরু করে। নিউজটিতে বলা হচ্ছিল কিছুক্ষণ আগে একটি বোম বিস্ফোরণের কারণে প্রেসিডেন্ট ইয়ং মারা গিয়েছে। তবে প্রেসিডেন্টের গাড়িটি ঠিক যেই জায়গাতে বিস্ফোরিত হয়েছিল তার কিছু দূর পরেই আরও একটি গাড়িতে বোম ব্লাস্ট হয়। আর এই দুটো ঘটনা একই ব্যক্তি ঘটিয়েছে কিনা সেই ব্যাপারে পুলিশ তদন্ত করে দেখছে। তো নিউজটি দেখার পর কিম এখানে ইউমিকে বলে, আজকে সকালবেলায় হঠাৎ করে আমার কাছে ময়ূল এসেছিল, তাকে দেখে অনেক বেশি আপসেট মনে হচ্ছিল। এরপর সে হঠাৎ করেই আমার হাতে একটি পার্সেল ধরিয়ে দেয়, আর কিছুক্ষণ পরেই বলে যে এই পার্সেলটিতে নাকি বোম আছে, আর প্রেসিডেন্টের হত্যাকাণ্ড নাকি আমিই ঘটিয়েছি। কিন্তু আমি কোনো কিছুই বুঝতে পারছি না। এখন কিছু মানুষ আমাকে খুঁজছে, তাই আমি পালিয়ে বেড়াচ্ছি। এমন সময় আবার টিভিতে আরও একটি বিষয় দেখানো হয়। জানা যায় যে যেই বোমটির মাধ্যমে গাড়িটি বিস্ফোরিত হয়েছে
সেটা মূলত ছিল একটি আরসি বোম, অর্থাৎ এমন একটি বোম যেটাকে রিমোটের মাধ্যমে কন্ট্রোল করা যায়। যে কেউ চাইলেই বাড়িতে বসেই বোমটিকে বিস্ফোরিত করতে পারবে, কারণ বোমটি মূলত রাখা ছিল একটি রিমোট কন্ট্রোল গাড়ির উপর, যেটা কিনা সোজা প্রেসিডেন্টের গাড়ির নিচে নিয়ে বিস্ফোরিত করা হয়েছে। কিম এখানে কোনো কিছুই বুঝে উঠতে পারছিল না যে এই কাজটি আসলে কে করতে পারে। তবে ঠিক এমন সময় তার ইউমির বাড়িতে থাকা একটি গাড়ির দিকে নজর পড়ে, যেটা কিনা ছিল একটি আরসি গাড়ি। তখনই তার মনে পড়ে যায় যে ইউমিও তো এই ধরনের গাড়ি তৈরি করে। আর এমন সময় মইলের বলা একটি কথাও তার মনে পড়ে যায়, যে সে যেন সহজে কোনো মানুষকে বিশ্বাস না করে। তাই তার এখানে ইউমির উপর সন্দেহ হচ্ছিল, তাই সে ইউমির দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়েছিল। তার আর বুঝতে বাকি নেই যে ইউমিও এই কাজের সঙ্গে জড়িত। এমন সময় আবার ইউমির বাসার কলিং বেল বেজে ওঠে। কিম তখন ইউমিকে বলে, বাহিরে কি এসেছে? ইউমি তাকে বলে, হয়তো আমার আরসি কার্ড তৈরির জন্য কোনো পার্সেল এসেছে। কিন্তু কিম এখানে তাকে বলে, তুমিও আমাকে ধোঁকা দিলে ইউমি। তোমাকে আমি মন থেকে অনেক ভালো একজন মানুষ ভেবেছিলাম, তুমি মিথ্যে বলছো। আমার মনে হয় তুমিও এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এই বলে কিম মন খারাপ করে সেখান থেকে চলেই যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই ইউমি তার উপর হামলা করে, অর্থাৎ ইউমি আসলেই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। কিন্তু কিম যেহেতু অনেক সহজ সরল একজন মানুষ ছিল, তাই সে ইউমির গায়ে হাত ওঠাতে পারে না। ইউমি তখন সুযোগ পেয়ে তার পা দিয়ে কিমকে চেপে ধরে। কিছুক্ষণের মধ্যেই কিমের এখানে দম বন্ধ হয়েই যাচ্ছিল। কিন্তু কিম এখানে বাঁচার চেষ্টা করলে তারা দুজনই নিচে পড়ে যায়, ফলে সঙ্গে সঙ্গে তারা দুজন অজ্ঞান হয়ে যায়। এদিকে দরজার বাহিরে থাকা মানুষটি দরজাটি প্রায় ভেঙেই ফেলছিল। কিন্তু এমন সময় কিমের জ্ঞান ফিরে আসে। সে তখন দ্রুত সেখানকার জানালা দিয়ে কোনো মতে পালিয়ে যায়, কিন্তু সেই জানালা দিয়ে কেউ তার দিকে শুট করে। তবে এবারের মতো কিম বেঁচে যায়। তবে সেই লোকটি কিমকে আবারও ধাওয়া করতে শুরু করে। অন্যদিকে দেখা যায় যে দেশের অনেক বড় একটি সংগঠন কিমকে ধরার জন্য কাজ করছে। তারা সারাক্ষণ বিভিন্ন সিসি ক্যামেরার মাধ্যমে কিমের দিকে নজর রাখছে। অন্যদিকে কিম পালাতে পালাতে কোনো মতে একটি সুপার শপের মধ্যে ঢুকে যায়। সে সেখানে কেনাকাটার বাহানায় লুকিয়েছিল। তো এখানে যখন সে কিছু জিনিস কিনে কার্ডের মাধ্যমে সেটার বিল দেয়, ঠিক তখনই সঙ্গে সঙ্গে তার লোকেশন সেই টিমের কাছে চলে যায় যারা তাকে খুঁজছে। এখানে তাদের কথোপকথন শুনে বোঝাই যাচ্ছিল যে কিমের বিরুদ্ধে আসলে কত বড় ষড়যন্ত্র চলছে। তো এরপর কিম কোনোমতে সেই সুপার শপের বাথরুমে চলে আসে। সে প্রচণ্ড আতঙ্কিত অবস্থায় ছিল। আর সে যখন সেখানে চুপচাপ বসেছিল, ঠিক তখনই তার মইলের বলা শেষ কথাটি মনে পড়ে যায়, যেখানে মইল তাকে বলেছিল যে সে যেন সুইংকে হসপিটালের টাকা বুঝিয়ে দিতে বলে। কিম তখন সেখানে মইলের দেয়া সেই কার্ডটি বের করে। সেখানে সুইনের নাম্বার দেয়া আছে, কিন্তু নাম্বারটি কোনো কারণে বন্ধ ছিল। তবে এমন সময় আবার কিমের বাথরুমের দরজায় কেউ একজন নক করে। কিম এতে বেশ ভয় পেয়ে যায়। তবে সেও পরিস্থিতি বোঝার জন্য ভেতর থেকে কয়েকবার নক করে। এতে করে দেখা যায় বাহির থেকে আর কোনো রেসপন্স পাওয়া যায় না। কিন্তু ততক্ষণে কেউ একজন তার পাশের বাথরুমে ঢুকে পড়ে। এবার কিম সুইনের নাম্বারে একটি ভয়েস SMS পাঠায়। সে এখানে বলে, আপনার এই নাম্বারটি মহিলা আমাকে দিয়েছে। সে বলেছে হসপিটালের টাকা পরিশোধ করে দিতে। আমার মনে হয় হসপিটালের টাকার জন্যই মহিলা এই কাজটি করেছে। আসলে এসব কিছু কি হচ্ছে আমি এই ব্যাপারে কিছুই জানি না। একথা বলতেই কিম তার পাশের বাথরুমে বন্দুক লোডের শব্দ শুনতে পায়। এতে সে অনেক ভয় পেয়ে যায়। এখানে দেখা যায় কেউ একজন কিমের বাথরুমের দিকেই বন্দুক তাক করছে। কিম তখন নিচের দিকে তাকিয়ে বিষয়টি বোঝার চেষ্টা করছিল, কিন্তু ততক্ষণে সেই ব্যক্তি সেখানে শুট করতে শুরু করে। কিম তখন তার জীবন বাঁচানোর জন্য দ্রুত সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, কিন্তু পেছন থেকে এসে সেই লোকটি তাকে ধরে ফেলে। কিম কি করবে কিছুই বুঝতে পারছিল না। কিন্তু পরক্ষণেই তার মাথায় একটি আইডিয়া আসে। সে সুপার শপ থেকে একটি বডি স্প্রে কিনেছিল, তাই সে কৌশলে বডি স্প্রেটি বের করে সেই লোকটির চোখে স্প্রে করে দেয়। আর সে দ্রুত সেখান থেকে রাস্তায় এসে কোনো মতে একটি ট্যাক্সিতে উঠে পড়ে। অন্যদিকে আমরা একটি প্রেস কনফারেন্স দেখতে পাই, যেখানে অনেক বড় একজন পুলিশ কর্মকর্তা বলছিল, কিমের মতো এমন ভালো মানুষের কাছ থেকে আমরা এই ধরনের কাজ কখনো আশা করিনি। এটা অবশ্যই একটি সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বিবেচিত। তবে আপনারা কোনো চিন্তা করবেন না, তার মতো মুখোশধারীকে ধরার জন্য আমরা খুবই শক্তিশালী একটি টিম গঠন করেছি। প্রেসিডেন্ট ইয়ং এর মতো কি কোনো মানুষ আছে? তাকে কিম কিভাবে মারতে পারল? তাই দ্রুত আমরা কিমকে ধরে তাকে তার উপযুক্ত শাস্তি দেব, কারণ ওর মতো মানুষ আমাদের দেশের জন্য আদর্শ নয়, বরং কলঙ্ক। অর্থাৎ পুলিশ প্রশাসনও এখন কিমের পেছনে লেগেছে। অন্যদিকে আমরা কিমকে দেখতে পাই। কিম একটি জায়গাতে লুকিয়ে তার সেই জুহু নামক বন্ধুটিকে ফোন দিচ্ছিল। এদিকে জুহুকে আমরা রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। আসলে কিমকে ধরার জন্য সেই টিমের লোকেরা জুহুর উপর হামলা করেছে। তারা জুহুকে বেঁধে রেখে প্রচণ্ড মারধর করেছে। কিন্তু জুহুর কাছ থেকে কিমের ব্যাপারে কোনো তথ্য পাওয়া না গেলে
তারা সবাই মিলে তাকে প্রচন্ড রকমের মারধর করতে থাকে। আর এমন সময় সেখানে আসে কিমের ফোন কল। সেই লোকগুলো তখন তাকে ফোন রিসিভ করে স্বাভাবিকভাবে কথা বলতে বলে এবং কৌশলে তার কাছ থেকে তার লোকেশনটি জানতে বলে। জুহো তখন ফোনটি রিসিভ করে বলে, কি রে কিম, তোর ব্যাপারে এসব কি শুনছি? তুই নাকি প্রেসিডেন্ট ইয়ংকে হত্যা করেছিস। এখন কি অবস্থা তোর? কোথায় আছিস? তোর লোকেশনটা আমাকে বল। কিন্তু জুহোর কথা শুনে কিম বুঝতে পারে যে জুহোকে হয়তো জিম্মি করে কথা বলানো হচ্ছে। জুহোর বিপদ বুঝতে পেরে কিম নিজেই তখন তাদের সঙ্গে কথা বলে। কিম এখানে বলে, আপনারা আমার বন্ধুর কোনো ক্ষতি করবেন না। আপনারা বিনা কারণে ওর পেছনে কেন লেগেছেন? আর আমাকেই বা আপনারা কেন দোষারোপ করছেন? আমি কাউকে খুন করিনি। লোকটি তখন তাকে বলে, তুমি খুন করনি তাহলে পালিয়ে কেন বেড়াচ্ছ? কিম তখন তাকে বলে, পালাতে পালাতে আমি নিজেও অনেক বেশি ক্লান্ত। দয়া করে আপনারা আমাকে আমার স্বাভাবিক জীবনে ফিরতে দিন, আমাকে বাঁচতে দিন। কিন্তু লোকটি তখন তাকে বলে, প্রেসিডেন্টকে হত্যা করে এত সহজে বাঁচতে চাইছ? কিম তখন তাকে বলে, আমি যে প্রেসিডেন্টকে হত্যা করিনি সেটা এখনই প্রমাণ হয়ে যাবে। একবার একটু পেছনে তাকিয়ে দেখুন, আপনাদের মাথার পেছনে সিক্রেট একটি ক্যামেরা রয়েছে। আর জোর সঙ্গে আপনারা আপনাদের দলীয় ব্যাপার নিয়ে যে সমস্ত কথা বলেছেন সেই সবকিছু রেকর্ড হয়ে গিয়েছে। এখন আমি এই ভিডিও নিয়ে পুলিশ স্টেশনে যাচ্ছি। একথা শুনে তারা সবাই ভয় পেয়ে পালিয়ে যায়। কিম এতে অনেক খুশি হয়। আর সে সেই ভিডিওটি নিয়ে পুলিশ স্টেশনের একদম কাছে চলে আসে। অবশেষে সেই বিপদের হাত থেকে বাঁচতে যাচ্ছে। তবে এমন সময় দেখা যায় যে কেউ একজন জুহোর কাছে আসে আর সে জুহোকে খুবই নির্মমভাবে হত্যা করে ফেলে। কিম কোনোভাবেই তার বন্ধুকে বাঁচাতে পারে না। কিন্তু এখানেই তার সঙ্গে ঘটে যায় সবচাইতে ভয়ানক ঘটনা। কারণ সেই হত্যাকারী যখন ক্যামেরার কাছে আসে তখন কিম দেখতে পায় যে এটা তো সে নিজেই। তার মানে সেই তার বন্ধু জুহোকে হত্যা করেছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? কিমের তো এখানেই ভয়ে হাত পা একদম কাঁপছিল। সে এখন পুলিশ স্টেশনের ঠিক সামনেই ছিল। কিন্তু এই ভিডিওটি এখন আর সে পুলিশকে দিতে পারবে না। তাই সে আবারও দৌড়ে সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু এমন সময় তাকে কেউ একজন ধরে অজ্ঞান করে ফেলে। তাকে একটি কালো গাড়িতে তুলে নেওয়া হয়। গাড়িটিতে ছিল হুয়াং নামক একজন পুলিশ অফিসার। তিনি মূলত বিরোধী দলের হয়ে কাজ করে। তো কিছুক্ষণ পরেই কিমের জ্ঞান ফিরে আসলে হুয়াং এখানে কিমকে বলে, তুমি এসব কিছু কেন করছো কিম? তুমি প্রেসিডেন্টকে কিভাবে হত্যা করেছ? এমনকি তুমি তোমার নিজের বন্ধুকেও মেরে ফেললে। কিম তখন তাকে বলে, আমি এসবের কিছুই করিনি। হুয়াং তখন তার গাড়িতে একটি ভিডিও চালু করে যেখানে একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় যে কিম একটি ফোন বুথ থেকে কাউকে বলছিল, আজকে আমি যেভাবেই হোক প্রেসিডেন্ট ইয়ংকে মেরেই ফেলবো। কিন্তু ভিডিওটি দেখে কিম হুয়াংকে বলে, এটা আমি নই। আমি জানি না এই ছেলেটি কে আর আমার সঙ্গে এগুলো কি হচ্ছে। হুয়াং তখন তাকে বলে, তুমি একদম ঠিক বলছো, এটা আসলেই তুমি নও, কিন্তু তোমাকে কপি করা হয়েছে। হুবহু তোমার মতোই দেখতে একজন মানুষ এবং খুনগুলো সে তোমার হয়েই করেছে। আর এই সমস্ত ফুটেজগুলো কোরিয়ার সকল মানুষেরাই দেখেছে। তোমার বাঁচার আর কোনো উপায় নেই। তবে আমি তোমাকে একটি সুযোগ দিতে চাই। তুমি বাঁচতে চাইলে সকলের সামনে সবকিছু স্বীকার করে নাও যে এই হত্যাকাণ্ডগুলো তুমি ঘটিয়েছ। এরপর তোমাকে বাঁচানোর দায়িত্ব আমার। তবে তুমি তো দেখতেই পেলে যার সঙ্গে তুমি সাহায্যের জন্য যোগাযোগ করছো তার অবস্থা কি হচ্ছে। তাই আমার কথাগুলো তুমি মেনে নাও। এখানে দেখা যায় যে হুয়াংদের গাড়ির সামনে রয়েছে একটি পুলিশের গাড়ি। অর্থাৎ কিমকে হয়তো পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু হঠাৎ করে এই গাড়ি দুটোর মধ্যে আরও একটি গাড়ি এসে ঢুকে পড়ে আর সেই গাড়িটি সোজা হুয়াংদের গাড়িতে এসে ধাক্কা দেয়। ফলে গাড়িটি সেখানেই উল্টে যায়। এরপর সেই গাড়ির ভেতর থেকে হেলমেট পরা একজন ব্যক্তি বেরিয়ে আসে আর সে দ্রুত কিমকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিমকে নিয়ে সে অনেক দূরের একটি ম্যানহলের কাছে চলে আসে। এই ব্যক্তির নাম হচ্ছে মিস্টার মিন। তো মিস্টার মিন এখানে কিমকে বলে, আমাদের পুরো কোরিয়াতে প্রায় লক্ষ লক্ষ ক্যামেরা রয়েছে। তাই এভাবে ঘুরে বেড়ালে তোমার বাঁচাটা অসম্ভব। তোমার জন্য এটাই সবচাইতে সুরক্ষিত জায়গা। তা না হলে মইলের মতোই তোমাকে মরতে হবে। একথা শুনে কিম একদম অবাক হয়ে যায় আর সে তাকে জিজ্ঞাসা করে, মইলকে আপনি কিভাবে চিনলেন? মিস্টার মিন তখন তাকে জানায় যে মইল নাকি তার অনেক দিনের পরিচিত আর তার জন্যই নাকি মইল মারা গিয়েছে। এরপর মিস্টার মিন আরো বলে যে কিছুক্ষণের মধ্যে এই ম্যানহলের পাইপে প্রচণ্ড তীব্র গতিতে পানির স্রোত আসবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে সেখান থেকে যেতে হবে। এরপর মিস্টার মিন দৌড়তে দৌড়তে কিমকে একটি সিক্রেট জায়গাতে নিয়ে আসে যেখানে মূলত সে থাকে। এরপর মিস্টার মিন কিমকে প্রথমে সেখানে বিশ্রাম নিতে বলে, এমনকি সে তাকে চাও পান করতে দেয়। কিম তখন এখানে মিস্টার মিনকে বলে, আচ্ছা আপনি কি বলতে পারবেন, শহরে তো শত শত মানুষ রয়েছে, তাহলে এত মানুষ থাকতে তারা আমাকেই কেন ফাঁসাচ্ছে? মিস্টার মিন তখন তাকে বলে, তোমাকে ফাঁসানোর মূল কারণ হচ্ছে তুমি অনেক ভালো একজন মানুষ। এমনকি তুমি খুবই সহজ সরল এবং বোকা প্রকৃতির মানুষ। তাই তারা ভালো করেই জানে যে তোমার যা কিছুই হয়ে যাক
তুমি চাইলেও তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবে না। তার উপর আবার তুমি শহরের সবার কাছে আদর্শ একজন মানুষ ছিলে। তাই কোনো আদর্শবান মানুষ যদি খুন করে ফেলে, এটা পুরো জাতির জন্য অনেক বড় একটি নিউজ। মানুষ সবসময় এই নিউজ নিয়েই চর্চায় থাকবে, যার ফলে অসৎ নেতাকর্মীদের সমস্ত কর্মকাণ্ড ধামাচাপা পড়ে যাবে। এবার বুঝতে পেরেছ সমাজে ভালো মানুষের কেন কোনো দাম নেই? এখানে কথা বলতে বলতে কিম আবার মিস্টার মিনের দেয়া চা পান করছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে তার চোখ দিয়ে ঝাপসা দেখতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই সে অজ্ঞান হয়ে যায়। এরপর তার জ্ঞান ফিরে আসলে সে দেখতে পায় যে তাকে একটি চেয়ারের সঙ্গে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। মিস্টার মিন এখানে কাউকে ফোনের মাধ্যমে বলছিল যত দ্রুত সম্ভব টাকা রেডি করতে, কারণ কিম এখন তার কাছেই আছে। অন্যদিকে আমরা অফিসার হুয়াংকে দেখতে পাই। হুয়াং এখানে প্রেস কনফারেন্সে কথা বলার সময় মিন তাকে একটি মেসেজ করে, যেখানে সে তাকে জানায় যে কিম এখন তার কাছেই আছে, আর সে যদি মিনকে টাকা না দেয় তাহলে এক্ষুনি সে সাংবাদিকদের কাছে তার সমস্ত কার্যকলাপ ফাঁস করে দেবে। আসলে মিস্টার মিন হুয়াংয়ের ব্যাপারে আরও বেশ কিছু গোপন তথ্য জানে, তাই সে অফিসার হুয়াংকে টাকার জন্য ব্ল্যাকমেইল করছিল। এখানে দেখা যায় যে মিস্টার মিন এখানে ভিড়ের মধ্যে একজন সাংবাদিক সেজে আছে, তাই হুয়াং এখানে তার একজন লোককে মিনকে যেভাবেই হোক ধরতে বলে। এদিকে হুয়াং কৌশলে প্রেস কনফারেন্সে বলে, যদি কোনো ব্যক্তির কাছে অপরাধীকে খুঁজে পাওয়া যায় তাহলে সেই ব্যক্তিকে সহ আমরা উপযুক্ত শাস্তি দেব। এসব কথা শুনে মিন বুঝতে পারে যে এভাবে আসলে সে কোনো টাকাই পাবে না, তাই সে সঙ্গে সঙ্গে কিমের কাছে আসে। আর সে কিমের হাত পা খুলে দিয়ে বলে, তুমি এখন চাইলে এখান থেকে চলে যেতে পারো, এখন আমার কাছে তোমার কোনো মূল্যই নেই, আর তোমাকে এভাবে বেঁধে রেখে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। এই বলেই মিস্টার মিন গাড়ি নিয়ে সেখান থেকে চলেই যাচ্ছিল, কিন্তু এমন সময় তার কাছে কিম এসে বলে যে সে তার সঙ্গে থাকতে চায়, তার যাওয়ার মতো কোনো জায়গা নেই, তাই দয়া করে সে যেন তাকে তার সঙ্গে করে নিয়ে যায়। কিন্তু মিন তাকে রাখতে চাইছিল না, তাই সে তাকে রেখেই সেখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই তার কিমের জন্য অনেক মায়া হয়, ফলে সে ইশারা দিয়ে কিমকে তার গাড়িতে আসতে বলে। আর গাড়ি চালাতে চালাতে মিস্টার মিন এখানে কিমকে বলে যে কিম যদি বাঁচতে চায় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তাকে সেই ছেলেটিকে খুঁজে বের করতে হবে যে কিনা তার চেহারা নকল করেছে, তবে সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে। অন্যদিকে দেখা যায় প্রেসিডেন্ট ইয়ং এর জায়গা এখন নতুন একজন প্রেসিডেন্টকে দেয়া হয়েছে, যার নাম হচ্ছে জো সি হুন। সে মূলত বিরোধী দলের লোক ছিল। এখন সে যেহেতু প্রেসিডেন্ট হয়েছে, তাই তার প্রধান কাজ হচ্ছে ইয়ং এর হত্যার বিচার করা, অর্থাৎ কিমকে খুঁজে বের করে তার উপযুক্ত শাস্তি দেয়া। অন্যদিকে আমরা মিস্টার মিনকে দেখতে পাই। মিস্টার মিন এখানে কিমের জন্য শহরের সমস্ত সার্জনদের একটি লিস্ট তৈরি করেছে, যারা কিনা প্লাস্টিক সার্জারি করে মানুষের চেহারায় পরিবর্তন ঘটায়। এরপর সে কিমকে বলে, যেহেতু অন্য কোনো মানুষ তোমার চেহারা চুরি করেছে তাহলে নিশ্চয়ই এটা কোনো সার্জনের কাজ হবে, আর যেই সার্জন এই কাজটি করেছে সে অবশ্যই কোনো না কোনো দিন তোমাকে সামনে থেকে দেখে গিয়েছে, তা না হলে এতটা নিখুঁতভাবে কারো চেহারা চুরি করা সম্ভব নয়। তাই এই পুরো লিস্টটি চেক করে একটু দেখো, এদের মধ্যে কাউকে তোমার চেনা মনে হয় কিনা। কিম তখন খুবই মনোযোগ দিয়ে সেই লিস্টটি দেখছিল, আর কিছুক্ষণ দেখার পরে সে একজন সার্জনকে চিনে ফেলে। কিম এখানে মিনকে জানায় যে ইউমি নাকি একদিন তার সঙ্গে এই ব্যক্তিকে দেখা করিয়ে দিয়েছে। সে বলেছিল যে বিঙ্গো নাকি তার কাজিন হয়। একথা শুনে মিনের আর বুঝতে বাকি থাকে না যে এই কাজটি তাহলে বিঙ্গো ছাড়া আর কেউই করেনি। এরপর তারা এখানে একটু রিসার্চ করে জানতে পারে যে বিঙ্গোর নাকি কিছুদিনের মধ্যেই ডিভোর্স হবে, আর তাদের ডিভোর্সের লয়ার ছিল ডোঙ্গিউ নামক একজন ব্যক্তি, যে কিনা কিমেরই ছোটবেলার অনেক প্রিয় একজন বন্ধু। বর্তমানে সে অনেক ভালো একজন লয়ার, তাই বিঙ্গোর ব্যাপারে সমস্ত তথ্য জানার জন্য কিম তার বন্ধু ডোঙ্গিউর সঙ্গে যোগাযোগ করে, আর সে তাকে জানায় যে তার বিঙ্গোর ব্যাপারে কিছু তথ্য প্রয়োজন। সে এখানে ডোঙ্গিউকে তার সঙ্গে এখন কি ঘটছে সেগুলোও জানায়। সে জানায় যে সে প্রেসিডেন্ট হত্যার মামলায় ফেঁসে গিয়েছে, তাই তার এখন সাহায্যের প্রয়োজন। ডোঙ্গিউ তখন এই ব্যাপারে কথা বলার জন্য তাদের কলেজ লাইফের আরও দুজন বন্ধুর সঙ্গে যোগাযোগ করে, যাদের নাম ছিল সানিওল এবং গেংচুল। বর্তমানে সানিওল ছিল রেডিওর অনেক জনপ্রিয় আরজে। তো ডোঙ্গিউ এখানে কিমের পুরো বিষয়টি তাদের দুজনকে খুলে বলে, যেটা শুনে তারাও অনেক শক হয়ে যায়, কারণ তারা নিজেরাও জানে যে কিম আসলে কতটা ভালো মানুষ। কিমের দ্বারা কখনো কোনো মানুষকে মারা তো দূরের কথা, বরং কোনো প্রাণীকে মারাও সম্ভব নয়। তাকে ভয়ানক একটি ফাঁদে ফাঁসানো হয়েছে। আসলে তারা চারজন মিলে একসময় কলেজ লাইফে তাদের জীবনের সেরা মুহূর্তগুলো কাটিয়েছে। তারা খুবই ভালো বন্ধু ছিল, কিন্তু জীবনের তাগিদে তারা সবাই আলাদা হয়ে গিয়েছে। তবে কিম সবসময় চাইত তাদের সবার সাথে একসঙ্গে দেখা করতে এবং তাদের সবার সাথে সময় কাটাতে, কিন্তু কাজের প্রেসারে তারা কেউই সময় বের করতে পারত না। তবে এখানে তারা সবাই বলে যে এটা প্রেসিডেন্ট হত্যার অনেক সিরিয়াস একটি বিষয়,
তাই যেখানে সেখানে এই ব্যাপারে কথা বলা যাবে না। ডোংইউ তখন তাদের দুজনকে বলে যে আগামীকাল কিম তাকে বোটানিক্যাল গার্ডেনে দেখা করতে বলেছে। তো এবার পরের দিন সকালে দেখা যায় মিস্টার মিন কিমকে সেই বোটানিক্যাল গার্ডেনে নিয়ে আসে। সে এখানে তাকে একটি ব্লুটুথ ডিভাইসও দেয় আর বলে যে সে তার আশেপাশে রয়েছে। যদি সে আশেপাশে সন্দেহজনক কাউকে দেখতে পায় তখন সে তাকে এই ব্লুটুথ ডিভাইসটির মাধ্যমে জানাবে। এরপর কিম সেই ব্লুটুথ ডিভাইসটি পরে বোটানিক্যাল গার্ডেনের ভেতরে চলে আসে। আর এখানে হাঁটার সময় তার অতীতের অনেক কথা মনে পড়ে যায়। আসলে এই গার্ডেনটির সঙ্গে তার জীবনের অনেক স্মৃতি জড়িয়ে আছে। একসময় সে তার বন্ধুদের সঙ্গে এখানে বসে অনেক মজা করেছে। তারা দিনের পর দিন কত যে আড্ডা দিয়েছে সেই দিনগুলো ভোলার মতো নয়। কিম তখন থেকে আজ পর্যন্ত তার বন্ধুদেরকে খুবই মিস করে। এমনকি সানিউল নামের তার যে বন্ধুটি রয়েছে, কিম একসময় তাকে মন থেকে অনেক ভালোবাসত আর সে আজও তাকে ভুলতে পারেনি। সে ভেবেছিল নিজেকে যোগ্য প্রমাণ করে সে তার ভালোবাসাকে জয় করবে, কিন্তু এখন তার জীবন যে কোন দিকে মোড় নিচ্ছে সেটা সে নিজেও জানে না। অতীতের সুন্দর স্মৃতিগুলোর কথা ভাবতে ভাবতে কিম একটি জায়গাতে এসে লুকিয়ে পড়ে। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে রিপোর্ট নিয়ে গেংচুল চলে আসে। কিম এখানে গেংচুলকে দেখে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে। সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, কারণ এত বছরের পুরনো বন্ধু। তাদের সঙ্গেই তো কিমের জীবনে সুন্দর স্মৃতিগুলো জড়িয়ে আছে। তাদেরকে সে কি করে ভুলে থাকতে পারে? তাদেরকে দেখার জন্যই তো কিমের মন সবসময় ব্যাকুল হয়ে থাকত। এরপর কিম এখানে গেংচুলকে বলে, আমার জন্য আমার দুজন বন্ধু মারা গিয়েছে, মইল এবং জুহো। কিন্তু তোরা তো জানিস আমি কেমন মানুষ। আমি এসবের সঙ্গে নিজেকে কোনোদিনও জড়াতে চাইনি। আমি শুধুমাত্র ভালো মানুষ হয়ে বাঁচতে চেয়েছিলাম। এটাই কি আমার অপরাধ? তবে এমন সময় মিন কিমকে জানায় যে তাকে ধরার জন্য এখানে কিছু লোক চলে এসেছে। তাই সে যেন দ্রুত গাড়িতে চলে আসে, এক সেকেন্ডও যেন সে দেরি না করে। একথা শুনে কিম এখানে স্তব্ধ হয়ে গেংচুলের দিকে তাকিয়ে থাকে। আর সে তাকে বলে, তুই আমাকে ধোঁকা দিলি বন্ধু, তোর কাছ থেকে এটা আমি কোনোদিনও আশা করিনি। কিন্তু গেংচুল তাকে বলে যে সে এই ব্যাপারে কিছুই জানে না। তারা হয়তো তাকে ফলো করতে করতে এখানে চলে এসেছে। কিন্তু কিম তার কোনো কথাই শোনে না। সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু তাকে সেখানে দুজন লোক ধরে ফেলে। তবে কিম কোনোমতে তাদের হাত থেকে বেঁচে গাড়িতে উঠে পড়ে। তবে কিম আজকে প্রচণ্ড রকমের ভেঙে পড়েছিল। সে আর এমন জীবন চাইছে না যে জীবনে বন্ধুদেরকে সে বিশ্বাস করতে পারছে না। সে কোনো অপরাধ করা না সত্ত্বেও কুকুরের মতো তাকে দৌড়ে বেড়াতে হচ্ছে। এটা কি কোনো মানুষের জীবন হতে পারে? তবে মিন এখানে তাকে ভরসা দেয়। সে তাকে বলে যে সত্যের জয় একদিন হবেই। এরপর সেদিন সন্ধেবেলায় মিন একটি ক্যাসিনোতে সেই সার্জনকে খুঁজতে আসে। কিন্তু সেই সার্জন এখানে তার উপস্থিতি টের পেয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে মিন তাকে কোনো মতে ধরে ফেলে এবং সে তাকে মেরে ফেলার হুমকি দেয় আর বলে কিমের চেহারা কে নকল করেছে সেই ব্যাপারে তথ্য দিতে। সার্জন বিঙ্গো তখন বাধ্য হয়ে তাকে সমস্ত তথ্য দিয়ে দেয়। এমনকি সে জানায় যে এই কাজটি করার জন্য তাকে প্রচুর টাকা দেওয়া হয়েছে। আর যেই ব্যক্তি কিমের চেহারা নকল করেছে তার নাম হচ্ছে সিলিকন। তো মিন তখন এখানে সিলিকনের অ্যাড্রেস নেয়, কারণ এখন তাদেরকে সিলিকনকে খুঁজতে হবে। তাকে বের করতে পারলে কিমকে নির্দোষ প্রমাণ করা যাবে। কিন্তু কিম এখানে মিনকে বলে যে তার মনে একটি বিষয় নিয়ে অনেক সন্দেহ যাচ্ছে। সেটা হলো সিলিকন কেন এখানে নিজের অ্যাড্রেস দিয়ে যাবে। মিন তখন তাকে বলে এটা নিশ্চয়ই কিমকে ফাঁসানোর জন্যই কোনো ফাঁদ হতে পারে। তবে মিন তখন কিমকে বলে তাদের বেছানো ফাঁদে তাদেরকেই ফেলতে হবে। এরপর তারা দুজন মিলে একটি প্ল্যান তৈরি করে ফেলে। আর প্ল্যান মোতাবেক কিম পুলিশের কাছে একটি ভয়েস মেসেজ পাঠায়, যেখানে সে বলে, আমি হলাম কিম, প্রেসিডেন্ট ইয়ং এর হত্যাকারী। আমি আপনাদের কাছে আত্মসমর্পণ করতে চাই। আজ রাতে আমি হিলটাউন টাওয়ারে 320 নম্বর রুমে থাকব। আর এই পুরো অ্যাড্রেসটি ছিল কিন্তু নকল কিমের, অর্থাৎ সিলিকনের। তো কিমের এই মেসেজটি পাওয়ার পর বিরোধী দলের একটি সংগঠন হিলটাউন টাওয়ারে ছড়িয়ে পড়ে। তারা শত শত সিসি ক্যামেরার মাধ্যমে সেই বিল্ডিংটিকে পর্যবেক্ষণ করছিল, যাতে করে কিমকে দেখার সঙ্গে সঙ্গেই তারা মারতে পারে। তবে বিল্ডিংটির একটি নির্দিষ্ট সময়ে প্রচুর পরিমাণে ডেলিভারি ম্যানরা খাবার ডেলিভারি করতে আসে। আর এই সুযোগটিকেই কাজে লাগায় কিম। ছদ্মবেশে তাদের সঙ্গেই বিল্ডিংয়ের মধ্যে ঢুকে পড়ে, যার ফলে বিরোধী দলের লোকেরা বুঝতেই পারছিল না যে কোনটা কিম। এদের মধ্যে আবার মিনও ঢুকে সোজা বিল্ডিংয়ের ছাদে চলে যায়। এদিকে নিচের ফ্লোরে পুলিশ কর্মকর্তারাও চলে আসে। অন্যদিকে মিন সোজা যেতে থাকে 320 নম্বর রুমের দিকে, যেখানে বিরোধী দলের একজন লোক বন্দুক তাক করে আছে। কিন্তু এমন সময় মিন সেখানকার বিদ্যুৎ বন্ধ করে দেয়। আর এই সুযোগে সেই রুমের মধ্যে কিম ঢুকে পড়লে তখনই তার দিকে বন্দুক তাক করে সিলিকন। কিম এখানে সিলিকনকে দেখে একদম স্তব্ধ হয়ে যায়, কারণ সিলিকন পা থেকে মাথা পর্যন্ত হুবহু তার মতোই দেখতে ছিল। সিলিকন এখানে কিমকে প্রচণ্ড মারধর করে এবং তার দিকে বন্দুক তাক করে।
তবে ততক্ষণে দরজার বাহিরে পুলিশ চলে আসে। এদিকে সিলিকন এখানে কিমকে গুলি করতেই যাচ্ছিল, কিন্তু এমন সময় আবার জানালা দিয়ে মিন চলে আসে। আর ঠিক তখনই রুমের ভেতর থেকে বন্দুকের আওয়াজ পাওয়া যায়। ফলে সঙ্গে সঙ্গে একজন পুলিশ অফিসার দরজা ভেঙে রুমটির ভেতরে ঢুকে পড়ে। এখানে দেখা যায় যে সিলিকন কিমকে গুলি করে হত্যা করেছে, আর তার লাশের পাশেই বসে আছে মিন। এদিকে খুব দ্রুত সেখানকার জানালা দিয়ে পালিয়ে যায় সিলিকন। বিরোধী দলের একটি গাড়ি এসে সিলিকনকে সেখান থেকে নিয়ে যায়, যাতে করে সে পুলিশের হাতে ধরা না পড়ে। এদিকে পুলিশেরাও কিমের লাশটি নিয়ে চলে যায়, কিন্তু হঠাৎ করে দেখা যায় এখানে বিরোধী দলের একজন মিনের উপর হামলা করে। সে এখানে মিনকে গুলি করে দেয়, আর মিনের সঙ্গে তার প্রচণ্ড লড়াই হয়, যার ফলে তারা দুজনই সেখানে মারা যায়। এবার পরের দিন সকালে নিউজে দেখা যায় যে পুরো কোরিয়াতে কিমকে নিয়ে নিউজ হচ্ছিল যে কিম মারা গিয়েছে, অর্থাৎ ইয়ংয়ের হত্যার বিচার হয়ে গিয়েছে। তাই এখন এই কেসটিকে পুরোপুরিভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে কিমের বন্ধুরা যখন জানতে পারে যে কিম আর বেঁচে নেই, তখন তারা সবাই প্রচণ্ড ভেঙে পড়েছিল এবং তারা নিজেরাই নিজেদের বিবেকের কাছে লজ্জিত হচ্ছিল যে তারা সবাই জানত যে কিম নির্দোষ, তারপরও তারা কিমের জন্য কিছুই করেনি। অন্যদিকে আমরা সিলিকনকে দেখতে পাই, আর এখানেই আবার গতকাল রাতের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে দেখা যায় যে সিলিকন যখন কিমকে গুলি করতেই যাচ্ছিল, তখন সেখানে মিন এসে সিলিকনের হাত থেকে বন্দুকটি কেড়ে নেয়, আর মিনি তখন সিলিকনকে গুলি করে মেরে ফেলে। এরপর সিলিকনের সঙ্গে সে কিমের পোশাক বদলে দেয়, আর কিমকে সিলিকন সাজিয়ে সেখান থেকে বের করে দেয়। অর্থাৎ গতকাল রাতে মারা গিয়েছে সিলিকন, কিম বেঁচে আছে, যেটা এখন পর্যন্ত কেউ জানে না। অন্যদিকে দেখা যায় যে কিমের বন্ধু গেংচুল এখানে মিডিয়ার সামনে বলে, প্রেসিডেন্টকে আমার বন্ধু কিমি হত্যা করেছে। কিম কখনোই কোনো ভালো মানুষ ছিল না, ওর মতো মুখোশধারী মানুষ আমাদের সমাজের জন্য কলঙ্ক ছিল। ভালোই হয়েছে ও মারা গিয়েছে, তা না হলে যে ওর হাতেই কত মানুষের মৃত্যু হতো সেটা কেউ জানে না। ও খুবই জঘন্য একজন মানুষ ছিল। এদিকে গেংচুলের এই সমস্ত কথাই শুনছিল কিম। কিম এতে খুবই কষ্ট পায়, কারণ যেই বন্ধুকে সে এতদিন মন থেকে ভালোবেসেছে, সেই বন্ধুই কিনা আজকে তার নামে মিডিয়ার সামনে মিথ্যে সাক্ষী দিচ্ছে। তাহলে কি সে তার পুরো জীবনটাই ভুলের মধ্যে কাটিয়েছে? কিন্তু ঠিক এমন সময় আবার গেংচুল বলে ওঠে, আমি আমার বন্ধুর নামে এসব কোনো কথাই বলতে চাইনি, আমাকে জোর করে বলানো হচ্ছে। কিমের মতো ভালো মানুষ আর একটাও ছিল না। আমি এখন গর্ব করে বলছি যে কিম আমার বন্ধু ছিল। আপনারা দয়া করে কিম হত্যার বিচার করুন। কিন্তু এসব কথা বলতেই পুলিশ এখানে গেংচুলকে টেনে নিয়ে যায়। এবার পরের দিন সকালবেলা সানিউল রেডিওতে একটি প্রোগ্রাম করছিল, আর ঠিক এমন সময় তার কাছে কিমের একটি ফোন আসে। কিম সানিউলকে সমস্ত ঘটনা খুলে বলে। সে তাকে জানায় যে সে এখনো বেঁচে আছে। কিম তখন সানিউলকে রেডিওতে লাইভে যেতে বলে। এরপর কিম সকলকে উদ্দেশ্য করে বলে, আমি হলাম কিম, প্রেসিডেন্ট ইয়ংয়ের হত্যাকারী, যাকে কিনা আপনারাই হত্যাকারী বানিয়েছেন। নিজেদের রাজনৈতিক লাভের আশায় একজন সাধারণ ছেলেকে খুনি বানাতেও আপনাদের বিবেকে একবারও বাঁধেনি। এরপর কিম এখানে সকলকে উদ্দেশ্য করে আরও বলে, আপনারা আমার যেই লাশটি দেখতে পেয়েছেন, আমাকে ফাঁসানোর জন্যই সেই ব্যক্তি আমার চেহারা নকল করেছিল। পৃথিবীর মানুষ যে কতটা স্বার্থপর এবং জঘন্য হতে পারে সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। এখন কিমের এই রেডিও বার্তাটি পুরো দেশে একদম ভাইরাল হয়ে যায়। সবাই জানতে পারে যে কিম আসলে নির্দোষ ছিল। এতে করে বিরোধী দলের উপর চাপ সৃষ্টি হয়। এরপর গভর্নমেন্ট ঘোষণা করে যে কিমকে পাওয়া গেলেই তাকে যেন সুরক্ষিত জায়গাতে নিয়ে আসা হয়, কেউ যেন তার কোনো ক্ষতি করতে না পারে। এমনকি তাকে তার সাহসিকতার জন্য সকলের সামনে তাকে সম্মাননা দেওয়ার আয়োজন করা হয়, এবং এই সমস্ত কাজের সঙ্গে যারা যারা জড়িত রয়েছে তাদের শাস্তির ব্যবস্থারও ঘোষণা দেয়া হয়। অন্যদিকে আবার বিরোধী দলের উপরও চাপ আসে। দলের নেতাই এখানে তাদের পুরো টিমকে অর্ডার দেয় যে কিমকে পেলেই যেন তাকে হত্যা করে তার লাশ গুম করে দেয়া হয়, যাতে করে সকলের সামনে প্রমাণ করা যায় যে সেই বার্তাটি আসলে ফেক ছিল। অন্যদিকে আমরা কিমকে দেখতে পাই। কিম এখানে সানিউলের সঙ্গে কথা বলছিল। তার মনে আজকে যত কষ্ট রয়েছে সেই সমস্ত কষ্টের কথাগুলো সে সানিউলকে বলছিল। সে এখানে তাকে বলে, আমি সবসময় চেয়েছি তোদের সঙ্গে সময় কাটাতে, একজন সাধারণ মানুষ হয়ে বাঁচতে। তোর কি মনে আছে, তোদের চাইতে আমি একটু বোকা বলে তোরা আমাকে নিয়ে কত মজা করতিস? আমার অবশ্য ভালোই লাগতো। তবে বিশ্বাস কর, এখন আমি আর আগের কিম নই। আমি অনেক বদলে গিয়েছি। নিজের প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছি। আমি আগে এতটাই বোকা ছিলাম যে এতগুলো বছরেও কোনোদিন তোকে একটি সত্যি কথা বলতে পারিনি, যে আমি তোকে কতটা ভালোবাসি। একথা শুনে সানিউল তখন কাঁদতে কাঁদতে তাকে বলে, তুই নিজেকে যতটা বোকা ভাবতে তুই তার চাইতেও বেশি বোকা। এতটাই বোকা যে কোনোদিনও এটা বুঝতে পারিসনি। সেই কলেজ লাইফ থেকেই আমি তোকে কতটা ভালোবাসি। এই বলে তারা দুজনেই সেখানে প্রচণ্ড কাঁদছিল। কিম তখন বলে, তুই কোনো চিন্তা করিস না সানিউল, দেখে নিস
আমি সবকিছু আবারও আগের মতো করে ফেলব। আমরা বন্ধুরা মিলে আবারও অনেক মজা করব, একসঙ্গে সবাই অনেক সময় কাটাবো। তোদের মতো বন্ধু পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার। এরপর সমস্ত নিউজ চ্যানেলগুলোতে দেখানো হচ্ছিল যে আজকে বিকেল 4টার সময় কিম নাকি সবার সামনে আসবে। শহরের জনগণেরা এতে অনেক উচ্ছ্বসিত হয়ে পড়ে। তারা আসলে কিমকে এখন নিজেদের আইডল ভাবছিল। কিভাবে সাহস নিয়ে অন্যের সঙ্গে লড়াই করতে হয় সেটা কিম তাদের সবাইকে শিখিয়েছে। অন্যদিকে দেখা যায় বিরোধী দলের লোকেরা কিমকে পেয়ে গিয়েছে। কিম বাঁচার জন্য একটি ম্যানহোলের মধ্য দিয়ে দৌড়চ্ছিল, তবে এক পর্যায়ে তারা তাকে ধরে ফেলে। তারা কিমকে প্রচণ্ড মারধর করে। এরপর একজন কিমের দিকে বন্দুক তাক করে তাকে মারতেই যাবে, কিন্তু এমন সময় কিম কিছু একটা চিন্তা করে অদ্ভুতভাবে হাসে। আর সে তাদেরকে বলে, তোরা সাঁতার কাটতে পারিস তো? এবার পরক্ষণেই দেখা যায় যে সেই ম্যানহলের পাইপলাইনের মধ্য দিয়ে অনেক তীব্র গতিতে প্রচুর পরিমাণে পানির স্রোত ধেয়ে আসছে। কিম এখানে একটি লোহার সিঁড়ি ধরে বেঁচে যায়, আর সেখানে থাকা প্রত্যেকেই মারা যায়। এদিকে সানিউল জানত যে কিম শহরের কোনো এক ম্যানহোলের মধ্য থেকে বের হবে, তাই শহরের প্রত্যেকটি ম্যানহলের ফুটে চেক করা হয়। এদিকে কিম সেই ম্যানহল থেকে বেরিয়ে সেখানে দৌড়তে শুরু করে, কিন্তু এমন সময় তার সামনে একটি কালো গাড়ি এসে থামে। গাড়ি থেকে একটি মেয়ে বেরিয়ে আসে, আর সে কিমকে তার সঙ্গে আসতে বলে। মেয়েটি তখন কিমকে নিয়ে বিশাল বড় একটি সমাবেশে চলে আসে, যেখানে শুধুমাত্র কিমের জন্যই রেড কার্পেট বেছানো হয়েছে। শহরের প্রত্যেকটি মানুষই তাদের আসল হিরো কিমকে দেখতে এসেছে। এরপর কিম যখন সেই রেড কার্পেটের উপরে দাঁড়ায়, প্রত্যেকেই কিমকে হিরো হিরো বলে আখ্যায়িত করতে থাকে। কিম দেখে যে এখানে তার প্রাণপ্রিয় বন্ধুরাও এসেছে। অবশেষে কিম তার এই নরকের জীবন থেকে মুক্তি পেয়েছে, ফিরে পেয়েছে তার জীবনের প্রিয় বন্ধুদেরকে, খুঁজে পেয়েছে বেঁচে থাকার আরও এক নতুন অনুপ্রেরণা। আসলে একটি দেশের জন্য রাজনীতি সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ এই রাজনীতি সাধারণ মানুষের জীবনের মান উন্নয়নে সাহায্য করে। কিন্তু রাজনীতি তখনই সবচাইতে জঘন্য হয়ে যায় যখন এর বিভিন্ন ক্ষমতা পেয়ে যায় অযোগ্য এবং অসৎ মানুষেরা, যারা কিনা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সবকিছু করতে পারে। মানুষের বুকে চালাতে পারে গুলি, মুহূর্তের মধ্যেই ভালো মানুষকে বানাতে পারে সন্ত্রাসী, এবং সন্ত্রাসীকে বানাতে পারে ভালো মানুষ। এরাই মূলত রাজনীতিকে করে কলুষিত এবং কলঙ্কিত। আসুন রুখে দাঁড়াই এই সমস্ত রাজনীতির বিরুদ্ধে এবং অটুট থাকে সত্য এবং ন্যায়ের পথে।